প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন, একটা মুখ এক নিমেষে অকুল স্রোতে ভাসায়। এখন কার মুখ কোন দলকে ভোটের স্রোতে ভাসাবে সেই নিয়ে রাজনীতি উত্তাল। এই মুখের পাল্টা মুখের যুদ্ধ নিয়েই আজ প্রথম প্রশ্ন। 294টা আসনে আমিই প্রার্থী বলছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সব প্রার্থী মোদি, একই সুরে মন্তব্য প্রধানমন্ত্রী। দল বা কাজে ভরসা না রেখে নিজেদের ফেস ভ্যালুকে বাজি রাখছে দুপক্ষই। কিন্তু 26-এর যুদ্ধে শেষমেশ কার মুখে হাসি ফুটবে? দ্বিতীয় প্রশ্ন, আগে বলুক 1000 কি দিয়েছে? বিজেপির 3000ই ভাতার প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রী। আপনার ভাইপোর দুর্নীতি বন্ধ করে সেই টাকা দিয়ে মহিলা ও যুবকদের 3000 টাকা করে দেব, পাল্টা অমিত শাহ। চালু ভাতা নাকি দ্বিগুণ টাকার প্রতিশ্রুতি, কোনটা বেছে নেবেন এ রাজ্যের ভোটাররা? তৃতীয় প্রশ্ন, ট্রাইব্যুনালে আপাতত 35 লক্ষ আবেদনকারীর এবারের ভোটাধিকার অনিশ্চিত রইল সুপ্রিম কোর্টে। আদালত বলল ট্রাইব্যুনালকে অতিরিক্ত চাপ দেয়া যাবে না। রাজ্য চাইছে অতিরিক্ত ভোটার তালিকা, কোন দিকে গড়াচ্ছে জল? চতুর্থ প্রশ্ন, মোথাবাড়ি কাণ্ডে যারা যুক্ত তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করুক এনআইএ। এই মামলার লজিক্যাল কনক্লুশন দেখতে চাই। নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টে। কবে জানা যাবে বিচারকদের ওপর হামলার মূল চক্রীদের রাজনৈতিক পরিচয়টা? পঞ্চম প্রশ্ন, বিজেপি ক্ষমতা এলে সিন্ডিকেট বাসদের উল্টো ঝুলিয়ে সোজা করব, হুঙ্কার অমিত শাহ। তৃণমূল চোর আর তুমি সাধু, অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই, পাল্টা তৃণমূল নেত্রী। 26-এর বাংলা কি তাহলে বদলাপুর হতে চলেছে? তবে শুরুতেই দেখাবো সব আসনে আমিই প্রার্থী। এবারের ভোট যুদ্ধে এই দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একেবারে এক সুর। দেখুন, ये सभी उम्मीदवार ये भी मोदी है। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি। 294টা সিটে আমি প্রার্থী। ব্যক্তি বড় না দল? ভারতীয় রাজনীতিতে এই বিতর্ক দীর্ঘদিনের। কারণ ব্যক্তিগত ক্যারিশমায় দলকে জেতানোর নজির এই দেশে বহু আছে, বহু যুগ যুগ ধরে আছে। কেন্দ্রে আছে, রাজ্যে রাজ্যে আছে। এবার পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ ভোটেও লড়াইটা কার্যত মুখের। দুই দলের, দুই মুখের, দুই প্রধানের। ভোটের দিন আমি যদি যুদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? एक मौका मोदी को दीजिए। বিশাল নির্বাচন, অসংখ্য নেতাকর্মী মাথার ঘাম পায়ে ফেলছেন, প্রতিশ্রুতি আশ্বাস, কিন্তু তারপরও সবার ওপরে মুখ। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছুকে ছাপিয়ে ভোটে জিততে দুজনই নিজেদেরকে সামনে রাখছেন, নিজেদের ওপর বাজি ধরছেন। ये सभी उम्मीदवार ये भी मोदी है। आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে খোঁচা দিচ্ছেন, তিনিও কিন্তু বারবার সেই নিজেকেই সামনে আনছেন। ভুলে যান যে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। এই একটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর এক। घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্পুটনিকে আমাকে জানিয়েছে, আমি এদের ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো এদের। আপনারা ছাড়লেও আমি ছাড়বো না, আমার জীবন দিয়ে লড়ে যাব, আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। ये जो पब्लिक है ये सब जानती है। তাই শেষ অবধি পাবলিক কোন দিকে যায় তা জানা যাবে 4 মে। এবিপি আনন্দ। শঙ্খ ঘোষ লিখেছিলেন, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। দেখুন, রাজনীতি মানেই মুখ আর মুখোশের খেলা। আর ভোটের খেলাটা অন্তত এই 26-এর ভোটে শেষ পর্যন্ত এসে দাঁড়ালো মুখের লড়াইয়ে। মুখ বনাম মুখ, মমতা বনাম মোদী। দেখুন, 2016 সালে নারদ ভিডিও সামনে আসার পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। এবার ভোটের ময়দানে তৃণমূল নেত্রী একেবারে শুরু থেকেই মনে করিয়ে দিচ্ছেন যে মনে রাখবেন সব জায়গায় আমি আপনার প্রার্থী।
আর উল্টো দিকে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করেনি। অমিত শাহ এই প্রশ্নের উত্তরে এই কলকাতায় বসে বলেছেন যে বিজেপি সরকার এলে কোনো বাঙালি নেতাই মুখ্যমন্ত্রী হবেন। তবে শেষ বেলায় নরেন্দ্র মোদী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে স্ট্র্যাটেজিক্যালি মুখের খেলায় নেমে পড়লেন। প্রধানমন্ত্রী বলছেন এই সব প্রার্থীদের দেখছেন তারা আসলে সবাই মোদী, এবার একটা সুযোগ মোদীকে দিন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছেন আগে প্রধানমন্ত্রী পদ ছাড়ুন তারপরে সব বলুন। আজ আমার প্রথম বক্তা সায়ন্তন বসু। প্রশ্ন তো একটাই, মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করার অভাব কি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ঢাকা যাবে? দেখুন, বাস্তব কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি 1980 সালের পর কখনো কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কোনো বিধানসভা নির্বাচনে লড়েনি। নরেন্দ্র মোদীজি আমাদের নেতা, এ দেশের সবথেকে বড় নেতা, দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী আছেন, তার নেতৃত্বে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। 294 জন প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী মোদীর প্রার্থী, প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধি। মানুষের কাছে তারা প্রধানমন্ত্রী মোদীরই বার্তা নিয়ে পৌঁছবেন, এটাতে তো দোষের কিছু নেই। এর আগে যখন আমাদের নেতৃত্বে ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী, তিনিও প্রত্যেক মানুষের কাছে তার প্রতিনিধিদের দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। কাজেই যে রাজ্যের সিটিং চিফ মিনিস্টার নেই সেই রাজ্যগুলোতে আমরা কখনো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে কাউকে নির্বাচনে এখনো পর্যন্ত লড়িনি। একটা কথা প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে এখানে মুখ্যমন্ত্রী হন। এখানে মুখ্যমন্ত্রী হতে তিনি আসছেন না, তিনি বলছেন না যে আমি মুখ্যমন্ত্রী হব। একটা অল ইন্ডিয়া দল, সর্বভারতীয় দল, আমরা কোনো পাড়ার দল নই, আমরা কোনো শুধু একটা রাজ্যের দল নই। 22টা প্রদেশে বিজেপি সরকার আছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন কোনো বিধানসভা নেই যেখানে বিজেপির বিধায়ক নেই। এত বৃহৎ একটা দল, সেই দলের সর্বোচ্চ নেতা যখন তার প্রতিনিধিদেরকে দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মানে একটাই, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু বিজেপি সেই দল যে দল আপকি বার মোদী সরকার, বিজেপি সরকার বলেনি। হ্যাঁ, মোদী সরকার বলেছে, মানে লোকসভা ভোটের প্রেক্ষিতে দেখলে এটা ইতিহাস। আমি কোন ব্যক্তিকে প্রজেক্ট করে কোন সরকারের নাম একমাত্র আপনারা এনেছেন। আপনি বহু পুরনো সাংবাদিকতার জগতে আছেন অনেক দিন ধরে। অটল বিহারী বাজপেয়ীর সময় আমাদের স্লোগান ছিল বাড়ি বাড়ি সবকি পাড়ি, ইস বার আপকি পাড়ি, অটল বিহারী। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর সময়ও আমাদের সর্বোচ্চ নেতাকে সামনে আমরা স্লোগান দিয়ে একদম তাই। কিন্তু আমি বলছি যে সেটা ছিল বিজেপি সরকার গঠন করুন, বিরাট বিরাট পোস্টার পড়তো অটল বিহারী বাজপেয়ীর ছবি, নিচে বিজেপি সরকার, অটল বিহারী সরকার গঠন করুন না। এই চেঞ্জটা আপনারা আনলেন। মোদী তো বিজেপির বাইরে নন। মোদী সরকার মানেই বিজেপি সরকার, মোদী সরকার মানেই এনডিএ সরকার, বাজপেয়ী সরকার মানেই বিজেপি সরকার, বাজপেয়ী সরকার মানেই এনডিএ সরকার। এতে কোনো পার্থক্য নেই। এমন নয় যে আজকে মোদীজি বিজেপিতে আছেন, কালকে মোদীজি অন্য দলে আছেন। মোদীজি চিরকাল বিজেপিতে থেকেছেন, তার নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে, তার নেতৃত্বে বিজেপি কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা করেছে। এটা পশ্চিমবঙ্গে না, সারা দেশেই আমরা এই স্ট্র্যাটেজিতেই ভোটে লড়েছি এবং এই স্ট্র্যাটেজিতে ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি। আমি শুধু একটি কথা আপনার এই অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা এখানে বলতে চাই যে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে সুপ্রিম কোর্ট আজকে কিছু পর্যবেক্ষণ করেছেন। আমরা আসবো এই অনুষ্ঠানেই পরবর্তী আমি শেষ যে বিষয়টা এখানে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের সরকার এখানে হওয়া দরকার। বিজেপি সরকার কেন দরকার? কারণ তৃণমূল কংগ্রেসের সরকার হওয়া মানে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। খাগড়াগড় ঘটেছে। এই দেখুন সায়ন্তনদা, আপনি বললেন এখানে হওয়া দরকার বিজেপির সরকার, মোদী সরকার বললেন না। কিন্তু বিজেপি সরকার মানে মুখের একটা প্রয়োজন আছে। বিজেপি সরকার এবং মোদী সরকার সমার্থক শব্দ, কোনো আলাদা শব্দ নয়, এটা সমার্থক শব্দ। যেখানে বিজেপি সরকার সেটা মোদী সরকার, যেখানে মোদী সরকার সেখানে বিজেপি সরকার। নেতৃত্ব সর্বোচ্চ নেতা মোদীজি, তার কথার বাইরে তো কিছু হবে না। কিন্তু এখানে কেন হওয়া দরকার? কারণ কেন্দ্রে যেমন এমন একটি সরকার মোদীজির নেতৃত্বে হয়েছে, দেশের মানুষ নিরাপদ আছেন, নিরাপত্তার মধ্যে আছেন। পশ্চিমবঙ্গে তেমন মোদীজির সরকার হওয়া দরকার, নত দেশের মানুষ নিরাপত্তাহীনতায়, রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একদিকে চিকেন নেকের সমস্যা, অপরদিকে মোথাবাড়ির সমস্যা, অপরদিকে খাগড়াগড়ের সমস্যা। তৃণমূল থাকলে এই সমস্যা বাড়বে। তার জন্য মোদীজির সরকার হওয়া দরকার। আর মোদীজির মতো একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর,
যিনি গুজরাটকে উন্নতির শিখরে পৌঁছেছেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন, তাকে সামনে রেখে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এতে দোষের কিছু নেই। বেশ, সায়ন্তন বসু বলছেন নিরাপত্তার খাতিরে। আমি বলছি পেহেলগামে যারা মারা গেলেন তাদের নিরাপত্তা সরকার কি দিতে পেরেছিল? তাদের তো অকালে প্রাণ ঝরে গেল। সুতরাং আমি এই জন্য বলছি না যে গোটা দেশ প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছে, না তা নয়, কিন্তু কোনো ব্যক্তি কোনো সরকার নিরাপদ সবাই আছে এই ছবি তো যুগে যুগে বিরল। কোনো যুগে এরম কখনো হয়নি যে সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা কোনো সরকারের আমলেই হয়েছে। কেউ বলতেই পারেন যে 140 কোটির দেশে সেটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়, কিন্তু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়ার সময় নেতারা তা মানলে হয়। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন যে ক্ষমতায় এলে উল্টো করে ঝুলিয়ে সোজা করা যাবে, সিন্ডিকেট রাজ খতম করব। নিরাপত্তা শুধু নয়, একেবারে পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কার্যত স্লোগান আজ তুললেন অমিত শাহ। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने, वो सभी को पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे डालेंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব, 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথা যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবো ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইদানিংকালে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে এই রকম শেয়ানে শেয়ানে টক্কর কিন্তু খুব বেশি রাজ্যে দেখা যায়নি। 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডারের পাল্টা 3,000 টাকার মহিলাদের ভাতা, 1,500 টাকার যুবসাথী প্রকল্পের বদলে 3,000 টাকার বেকার ভাতা, এসব তো ছিলই। নতুন যেটা যুক্ত হলো সেটা হলো মুখের বদলে মুখ। আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মানবেন কিনা জানি না, কিন্তু 15 বছরের তৃণমূল শাসনে এটা নিঃসন্দেহে কঠিনতম লড়াই, যেখানে ইস্যু থেকে ইস্যুতে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হচ্ছে। এবার স্ট্র্যাটেজি বনাম পাল্টা স্ট্র্যাটেজি, মানবেন? এই যে নরেন্দ্র মোদীজি যে মমতা ব্যানার্জিকে নকল করে ওই আমি 294টা আসন বলেছেন, এটা মনে হয় উনি
আজকে প্রধানমন্ত্রীর এই কথার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে তাহলে তো ওনাকে এখানে এসে মুখ্যমন্ত্রী লড়তে গেলে বিধানসভায় দাঁড়াতে হবে, পিএম থেকে পদত্যাগ করতে হবে। আসলে মোদি মানে আমাদের যেটা মনে হয় সেটা হলো গুজরাটের দাঙ্গা, খুন, রক্ত, হাহাকার চারিদিকে, সারা দেশের মানুষ ছিচি করেছে, এমনকি অটল বিহারী বাজপেয়ী তাকে রাজধর্ম পালনের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে একবার 18টা আসন, একবার 12টা আসন এই রাজ্য থেকে, 18 থেকে কমে 12টা, 18 থেকে কমে 12টা হয়েছে। আর মমতা ব্যানার্জি মানে গুজরাট দাঙ্গা 2002 আর 18টা আসন 19। হ্যাঁ, 19-এ 18টা ছিল, 24-এ সেটা কমে গিয়ে 12টা হয়েছে। তো মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হলো আন্দোলনের প্রোডাক্ট। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, ছোট আঙ্গারিয়ার গণহত্যার বিরুদ্ধে আন্দোলন, নানুরের আন্দোলন, ভিখারি বাসনের অন্তর্ধানের বিরুদ্ধে আন্দোলন, ত্যাগ এবং তিতিক্ষা আন্দোলনের প্রোডাক্ট। আর মোদি হলো একটা রায়টের প্রোডাক্ট। দুজনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। একজন ধর্মান্ধতার রাজনীতি করে মানুষে মানুষে হানাহানি করতে চায়, আর একজনের বিচারধারা হলো সবাইকে আন্ডার ওয়ান আমব্রেলায় রাখতে চায়। এই বিচারধারার লড়াইতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সিপিএম পার্টিকে 34 বছরের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে এককাট্টা করে গণ আন্দোলন করে এখানে পরাজিত করেছেন। রাইট করে মমতা ব্যানার্জি সরকারে আসেননি। নরেন্দ্র মোদী গুজরাটে রাইট করে, বিভিন্ন রাজ্যে রাইট করে ক্ষমতায় আসতে চান। মমতা ব্যানার্জির সঙ্গে এই জায়গাটা নরেন্দ্র মোদীর তফাৎ আছে। বৈশাখদা, এইসবের উত্তর তো বিজেপির পরে দেবেন প্রতিনিধি, কিন্তু আমার বক্তব্য যে এই যে আমি প্রার্থী 294টা আসনে, এটা কোথাও কি আত্মবিশ্বাস নাকি নিজেদের প্রার্থীদের প্রতি অনাস্থা? আমি কিন্তু দুটো পার্টির ক্ষেত্রেই বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়। যারা আমরা পৌরসভায় লড়েছি, কেউ বিধানসভায় লড়ে, কেউ লোকসভায় লড়ে, মমতা ব্যানার্জিকে সিম্বল করে লড়াই করা হয়। কিন্তু বিজেপি পার্টি, আমি জানি মমতা ব্যানার্জি এই দলটা তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির তৈরিতে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা ছিল বলে আমার জানা নেই। আমি জানি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আডবাণী এরা দলটাকে তৈরি করেছিলেন, সেই সময় যারা ছিলেন তারা দেখেছেন। আজকে যদি নরেন্দ্র মোদী মনে করেন যে তিনিই বিজেপি, তৃণমূল কংগ্রেস প্রত্যেক লড়াই লড়েছে প্রথম থেকে, একদম প্রথম দিন থেকে আছি বলে জানি যে মমতা ব্যানার্জিকে ছবি দিয়ে, মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে লড়াই হয়েছে। কিন্তু এতে বিজেপির আপত্তি নেই, আপনাদের আপত্তি আছে। আমাদের আপত্তি এই কারণে, কে অরিজিনাল বিজেপি, তাই তো? না, এটাই আমার কাছে আপত্তি, এইটাই কারণ যে নরেন্দ্র মোদী এত নকল করে বলতে চাইছেন কেন? নরেন্দ্র মোদী, ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়াদের বন্ধু। ঋণ খেলাপিদের ঋণের টাকা, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, ব্যাংকের টাকা চলে গেল, দেশের সম্পদ বিক্রি হয়ে গেল, এইগুলোর কোনো উত্তর দিচ্ছে না। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির উত্তর দিতে পারছেন না। 15 লক্ষ টাকা করে দিতে হবেন, সেটা পাচ্ছেন না। এখন আবার 3000 টাকার মিথ্যে বুলি পৌঁড়াচ্ছেন। আমরা 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি, আর ওরা সরকারে আসবে না ভালো করে জেনে বলছি, যদি আসি একটা প্রলোভন দেখাচ্ছে। সুতরাং মানুষ নিশ্চয়ই তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বিবেচনা করে তৃণমূল কংগ্রেসকে আসবে, এটা আজকে দেয়ালে লেখা হয়ে গেছে। বেশ, বোঝা যাচ্ছে ভোট এসে গেছে। এখন 50 কোটি একেবারে দলের শীর্ষ নেতা এবং সেকেন্ড ইন কমান্ড তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেলে সেই প্রশ্নের উত্তর কে দেবে, সেই প্রশ্ন থাকবে। কিন্তু হ্যাঁ, যেটা বৈশ্বনাথদা বললেন, মোদি মমতাকে নকল করছেন। তাই প্রথম হচ্ছে তৃণমূল তৈরির কথাটা। তো বিজেপি তো মোদিজি তৈরি করেননি, প্রতিষ্ঠা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীজি এরা করেছেন, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সামনাসামনি বলছি। তৃণমূল কংগ্রেস তো বিজেপি পার্টি না থাকলে প্রতিষ্ঠাই হতো না। বিজেপি পার্টি ছিল বলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। আমি তার সাক্ষী, আমি তার সাক্ষী বলছি তো, আমি তার সাক্ষী। বিজেপি পার্টি না থাকলে তৃণমূল কংগ্রেস বেশ, আমার একটা ছোট্ট দুজনের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, যে তৃণমূল কংগ্রেস কি প্রতিষ্ঠা হতো কংগ্রেস পার্টি না থাকলে? দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি পার্টি না থাকলে প্রতিষ্ঠা হতো না, কংগ্রেস না থাকলে কংগ্রেস পার্টি উনি বিজেপি প্রতিষ্ঠানই আমি তো বলছি তৃণমূলের প্রতিষ্ঠা, বিজেপি পার্টি ব্যবস্থা দিল্লিতে বলেন আমরা দিল্লি আমরা জানি না, আমরা দিল্লি বলতে পারি না, আমরা বহিরাগতদের দিয়ে এটা বাঙালিরা মানবে না। আপনি বহিরাগতদের দিয়ে বাঙালিরা চুরি করে, আপনি ছেড়ে দিন, চুরি করে তাদের মুখে দুর্নীতি বানায়, আপনারা তো ব্যাংকের টাকা চুরি করে, সম্পদ বিক্রি করে দিয়েছে, প্রমাণিত
আচ্ছা, প্রতিষ্ঠা তৃণমূল কার জন্য প্রতিষ্ঠা পেল? আমি বলছি এই দ্বন্দ্ব, এই দ্বৈরথ, এই তরজাটা শটান চলে গেল আবির্ভাবের মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের সায়ন্তন বসু বলছেন বিজেপি না থাকলে প্রতিষ্ঠা পেত না, কংগ্রেস না থাকলে কি প্রতিষ্ঠা পেত আমি জানি না। এইটা স্পেসিফিক উত্তর দুজনের কাছে আমি 30 সেকেন্ড করে দিলাম। বৈষ্ণব চট্টোপাধ্যায়, বিজেপি না থাকলে তৃণমূল প্রতিষ্ঠিত হতো না। মমতা ব্যানার্জি আমাদেরকে নিয়ে নিজের ক্ষমতায় এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন, এটা যে কেউ জানে। এবং মমতা ব্যানার্জির যে গণ আন্দোলনের ইতিহাস, সেটা বাংলার রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। যারা হিংসা করে অনেক সমালোচনা করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির স্যাক্রিফাইস, গার্ডেন রিচে মার খাওয়া, হাজরা মোড়ে মার খাওয়া, বেহালায় মার খাওয়া, সিঙ্গুরে আর একটা বিজেপির নেতার নাম দেখান যিনি রাস্তায় দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে স্ট্রিট ফাইট করে মার খেয়ে রক্ত ঝরিয়েছেন। এবং মমতা ব্যানার্জি ছিলেন সিপিএম। ইনি তো বৈষ্ণবদা জানে কি নিশ্চয়ই বলছেন না। আমি তপন শিকদারের উদাহরণ দিতে পারি, সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মার খেয়ে রক্ত ঝরিয়েছেন। কোথায় মমতা ব্যানার্জি আর কোথায় তপন শিকদার? যখন বলেছেন আমি বলিনি, যখন বলেছেন বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে বিজেপির অবদান ছিল, এটা যদি কারোর সন্দেহ থাকে দীপক ঘোষের বইটা ভালো করে পড়ে নিন, ওখানে সব লেখা আছে। তৃতীয় কথা হচ্ছে যে প্রথম যে বিজেপি এনডিএ সরকার হয়েছিল তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টিং পার্টনার ছিলেন। দ্বিতীয় এনডিএ সরকারে তিনি রেলমন্ত্রী ছিলেন। আমাদের সঙ্গে জোট হয় 98-99 সালে, এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে উনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এটা সত্যিকারের ঘটনা। এটা ইতিহাসকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমার আর কিছু বলার নেই। ভারতীয় জনতা পার্টি কি কি সাপোর্ট দিয়েছিল সে কথা আজকে বলতে গেলে সে কথা আজকে বলবে না যে এত কাছাকাছি দুটো দল, সেই জন্যই তো আমরা সেটিং বলি। দেখুন, তৃণমূল কংগ্রেস দেশ বিরোধিতার কাজ করেছে 2011 সালে এসে। তাদের নেতা হাসান ইমরান, সে সিমির প্রতিষ্ঠাতা সদস্য। সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে যে ভাষণ দিয়েছে, সুজাপুরে যে ভাষণ দিয়েছে, আমরা তো দাবি করছি এরা নিয়ে এখন তারা গ্রেফতার কেন করলো না? কেন গ্রেফতার করলো? এত মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি বলি যে ওই সময় যদি বিজেপি অ্যালাইন হিসাবে না থাকতো, মানে তৃণমূল 98 সালে জন্মের পরে মানে নির্বাচনের সঙ্গী ছিল, নির্বাচনের সঙ্গী হিসাবে কিন্তু বিজেপির সর্বভারতীয় স্তরের যে সাহায্যটা, সেই সাহায্যটা কিন্তু তৃণমূল সবসময় পেয়েছে। এবং আজও আপনি যদি দক্ষিণ কলকাতার বিভিন্ন দেওয়াল যান, যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন জোড়াফুল চিহ্নে, ফলে একটা সাপোর্ট বেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, ন্যাশনাল একটা পলিটিক্যাল পার্টি। এবং মনে রাখবেন, বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, যে রেলমন্ত্রী হিসেবে তার প্রভাব তৈরি করতে পেরেছিলেন। পরে তিনি বেরিয়ে এসছেন, আলাদা কথা। আর আরেকটা ম্যাটার অফ ফ্যাক্ট বলি, 1992 সালে মানে 6ই ডিসেম্বর যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তারপরে সিপিআইএম দল যেভাবে আরএসএস এর লোকজনকে মারধর করেছিল এবং বিজেপির লোকজনকে মারধর করেছিল, আই উইটনেস। সিপিআইএম দল কিন্তু এখন অনেক রকম মানে গল্প শোনায়, কিন্তু সেই সময় কিন্তু যেভাবে অত্যাচার হয়েছিল আরএসএস এর কর্মীরা, তারা তো সরাসরি যুক্ত ছিল না, কিন্তু তারা কিন্তু পশ্চিমবাংলায় কোণঠাসা ছিল সিপিএম এর দ্বারা। আমি বলছি এই অরিজিন খুঁজতে খুঁজতে কোথায় চলে যাব। পুরনো দেয়ালের কথা বললেন বিশ্বনাথ দা, সেই পুরনো দেয়াল দক্ষিণ কলকাতায় আজকের দেয়াল দখলের বাজারে কতটা আছে আমি জানি না, তবে এমনি বাংলাতে খুব চালু একটা প্রবাদ আছে, পুরনো দেয়াল থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু যাই হোক, রসিকতা বন্ধ করে পরের প্রতিবেদন নেব, যেটা হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকা বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা আসবে কোথা থেকে, এই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার জবাব দিলেন অমিত শাহ। দেখুন, दीदी लोग, आप लोगों के बैंक अकाउंट में हर पहली तारीख को 3000 रुपया आ जाएगा। 3000 देवे, बोलो ना 1000 दिएছো। दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। একদিকে তৃণমূল সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে মাসিক 1500 টাকা এবং 1700 টাকা, অন্যদিকে বিজেপির সংকল্পপত্রে ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। এই আশ্বাস নিয়ে লাগাতার বিজেপিকে খোঁচা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3000 দেবে, বলো না 1000 দিয়েছো।
দিল্লিতে তোমার সরকার বলেছিল 2,500 টাকা দেবে মেয়েদের, 1.5 বছর হয়ে গেল, 1 পয়সাও দিয়েছো? বিহারের ভিডিও আমার কাছে আছে, ইলেকশনের আগে মহিলা ভোট নেওয়ার জন্য দিল 8,000। বিহারের মা বোনেদের উপর ইলেকশন যেই জিতে গেল চালালো বুলডোজার। আর শুধু তাই নয়, এখন বলছে টাকা ওয়াপাস দিজিয়ে, টাকা ফেরত দিন। পাল্টা জবাব দিলেন অমিত শাহ। अबे ममता दीदी कल पूछ रही थी कि इतने सारे पैसे कहां से लाओगे। दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे तो इसमें से सभी दीदी लोगों को 3,000 रुपया देने का काम हो जाए। युवाओं को भी उसी में से 3,000 रुपया देंगे। বিজেপির প্রতিশ্রুতিকে ভাঁওতা প্রমাণ করতে একাধিক ভিডিও সামনে আনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভাইপোর প্রসঙ্গ তুলে বারবার আক্রমণ শানাচ্ছেন অমিত শাহ। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা, দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। भतीजे को बताकर जाता हूं, तेरे भ्रष्टाचारियों को आगाह कर देना, भारतीय जनता पार्टी जितना भ्रष्टाचार किया है वो सभी को जेल की सलाखों के पीछे डालने का काम करे। भाइयों बहनों, ये बंगाल का भला ममता दीदी और भाईपो नहीं कर सकते। उनका एक ही लक्ष्य है, अपने भतीजे को मुख्यमंत्री बनाना। দুনিয়া বদলেছে, এখন আর টাকা মাটি, মাটি টাকা নয়, এখন অর্থই ক্ষমতার চাবিকাঠি। এবিপি আনন্দ। দেখুন, মোদি মমতা দ্বৈরথ দেখে কেউ প্রশ্ন করতেই পারেন জাতীয় স্তরে অন্য বিরোধীরা কোথায়, যখন এ রাজ্যে স্বয়ং প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে তখন রাহুল গান্ধী কোথায়? আচ্ছা, তথ্য কি বলছে? শুধু গত 1 মাসে ব্রিগেড সহ 9টা জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে। গত 1 মাসে অমিত শাহ 7টা সভা করেছেন আর 4টে রোড শো করেছেন। এই সময় একদিনের জন্য ময়দানে নামলেন রাহুল গান্ধী। রাহুল বেছে নিয়েছেন 3টে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। আমার পরের বক্তা কংগ্রেসের সৌম্য আইচ রায়। শেষ বেলায় রাহুল গান্ধীর এই ঝটিকা সফর কি ছাপ ফেলতে পারবে? আর তৃণমূল তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে তৃণমূলের মুসলমান ভোট কেটে আখেরে বিজেপিকে সুবিধে করে দিতে এই রাজ্যে আসছেন রাহুল গান্ধী। সৌম্য, দেখুন, আমরা প্রথমে বলি যে আপনারা আলোচনা করতে করতে প্রথমে একটা কথা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। ঠিক একই কথা বলেছেন প্রধানমন্ত্রী যে 294টা ক্ষেত্রে আমি প্রার্থী। একদম। তো আপনারা বিরাট অবাক টবাক হয়ে গেলেন, এখানে অনেক আলোচনা করলেন, তাতে 10 মিনিট চলে গেল প্রায় আলোচনা করতে করতে। তারপরে এইসব তদন্ত কথা শুরু হলো, কিন্তু মনে হয় স্ক্রিপ্টটা দেখবেন আপনি লক্ষ্য করে, তারপরে দেখবেন বলছেন এ ওকে হুমকি দিচ্ছে, আবার ও ওকে হুমকি দিচ্ছে, বলে আমি দেখে নেবো নির্বাচনের পরে, ও বলছে নির্বাচনের পরে ওকে উল্টো ঝোলাবো। মানে পুরো স্ক্রিপ্টটা মনে হচ্ছে কেউ একজন লিখেছে, মানে না হলে এটা হতে পারে না। মানে চিত্রনাট্যকার একজনই বলছেন। হ্যাঁ, চিত্রনাট্যকার একজন, আর প্রধানমন্ত্রীও যা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আগে বা পরে। ওই নাগপুরের তৈরি করা স্ক্রিপ্ট দুজনে পাঠ করছেন। আর একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে বিজেপির দাঙ্গা টাঙ্গা এসব বলছেন, খুব খারাপ, তো খুব খারাপ। গুজরাটের দাঙ্গা নিয়ে একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই তৃণমূলের তখন ছিলেন না কৃষ্ণা বসু সাংসদ ছিলেন যাদবপুরে, বিরাট নেত্রী, একজন স্বনামধন্যা নেত্রী। তিনি তার বইতে মারা গেছেন, তিনি এখন বেঁচে নেই। তার অ্যান আউটসাইডার ইন পলিটিক্সের বইয়ে 322 নম্বর পেজ, একটু খুলে পড়ে নেবেন বৈশ্বনাথদা। সেখানে লিখছেন যে গুজরাট দাঙ্গার পরে যখন সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর লোক ছিচি করছে, পার্লামেন্টে যখন তার বিরুদ্ধে আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণা বসু তার পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বলছেন যে এটার বিরোধিতা করতে হবে। এবং উনি লিখছেন আক্ষেপের সুরে যে আই ওয়াজ দ্য লোন ভয়েস
যার অপোজিশনে ছিলাম, কিন্তু সে কথা মানা হয়নি, হুইপ জারি করে সেই সরকারকে সমর্থন করা হয়েছিল। এটা ইতিহাস। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গে। এই রাজ্যে আপনারা প্রতিনিয়ত দেখবেন, লক্ষ্য করে, যে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে যিনি, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতবার রেলমন্ত্রী কি বলছেন, 2003 সাল 4 সাল যদি আমি ভুল না করি পঞ্চায়েত নির্বাচন করেছেন একসঙ্গে। এই রাজ্য থেকে দুজন মন্ত্রী হয়েছেন কেন্দ্রীয়, তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া হতে পারতেন না। আসলে দুই বন্ধু, একই পরিবার, RSS এর একই পরিবার। আপনি এই যে বলছেন, দেখুন কি বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন কোন পরিবারে ছিলেন? তারপরে বলছি তো, ওটা মুকুল রায় মারা গেছেন, আমি মুকুল রায়ের কথা বলতে পারবো না, কিন্তু মুকুল রায় বলে গেছেন যে এই যে বলছেন না, একটু আগে দেখাচ্ছিল যে আমি 294টা কেন্দ্র, এটা নতুন শুনছেন নাকি? মুখ্যমন্ত্রী বলেছেন 294টা কেন্দ্র আমি প্রার্থী। নারদা স্টিং অপারেশনের পরে যখন সব ধরা পড়লো, যদিও এটা দিয়েই তো শুরু করলাম, 16তে উনি প্রথম বললেন। তার 50% এখন যদিও বিজেপিতে, তার 50% নেতা সব বিজেপিতে আছে, তারা বলতো যে ওরা করেছে, আমি জানলে টিকিট দিতাম না। আপনি আর্কাইভ খুলে বার করুন, আমি জানলে টিকিট দিতাম না। তারপরে তাদেরকে নির্বাচনের পরে জেতার পরে মন্ত্রী ছাঁকনি করেছেন মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী। এখন দেখছেন একই অবস্থা, নরেন্দ্র মোদী সেই একই কথা বলছেন, উল্টো ঝোলাতাম, অমুক করতাম, ভাইপোর তদন্ত। কি করেছেন ভাই ভাইপোর তদন্ত? চিটফান্ড কেলেঙ্কারির থেকে শুরু করে গরু, বালি, কয়লা ইত্যাদি ইত্যাদি, একটা লোক জেলের ভেতরে আছে, বলছেন সব জেলের ভেতরে ঢোকাবো। 15 বছর ধরে, তার মধ্যে 10-12 বছর প্রায় এই সরকার, কেন্দ্রীয় সরকার ক্ষমতায়, এ রাজ্যে যত দুর্নীতি হয়েছে, সে দুর্নীতির যারা মাথা, যারা কিংপিন, সব জেলের বাইরে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছিল রাউজ এভিনিউর কোর্টে, শুধুমাত্র অনুবাদক পাওয়া যায় না বলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাকে বেল দিতে বাধ্য হয়েছে। আপনাদের বাংলার মানুষকে শেখাচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়বে। এই তৃণমূল সরকারের যত দুর্নীতি, ডাকাত কখনো চোর ধরে না, চোর কখনো ডাকাত ধরে। এটা যৌথ ব্যবসা, এটা যৌথ ব্যবসা, যৌথ একসঙ্গে করি। দুজনের কাছেই যাবো। বৈশ্বনাথ, আমি জানি না কংগ্রেসের কটা সিটে জমানাত থাকবে। আরে ছাড়ো ভাই, কংগ্রেসের জমানাত, নিজেদের পাশেও সরকার আগে। কংগ্রেসের পরিস্থিতিটা হলো ওরা সিপিএম এর সঙ্গে হাত মেলালো, যে সিপিএম এত কর্মীকে খুন করেছে, জখম করেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুকুরের জলে ফডিরল মিশিয়েছে। এটা তো কংগ্রেসেরই লেখা ছিল। ওরা নিজেরা সিপিএম এর কাছে আত্মসমর্পণ করেছে। আর মমতা ব্যানার্জি যতবার বিজেপিকে হারিয়ে দিচ্ছে, গতবারে প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করার পর আপনারা আউট অফ জেলাসি আমরা বিজেপিকে হারিয়েছি। ঈর্ষা থেকে আক্রমণ। আমি নিঃসন্দেহে সৌম্য অনেক কথা বললো, আমি শুধু একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে রহস্য তো আরো অনেক আছে। সুদীপ্ত সেন ভোটের মুখে হঠাৎ রাজ্য পুলিশ তার নথিগুলোই খুঁজে পেল না, এবং খুঁজে পেল না সেটা কোর্টে এসে জানালো যে তার সুদীপ্ত সেনের, ভাবুন, যে চিটফান্ড কেলেঙ্কারিতে অত মানুষ মারা গেছে, তার নথিটা রাতারাতি গেল কোথায়? এই প্রশ্ন আমাদের রইল যে ভোটের মুখে সুদীপ্ত সেনের জেলের বাইরে আসা কি কোনো পক্ষের কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? এর উত্তর তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু যাই হোক, দেখুন, এই ভোটে অনেক কিছু নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু যেটা নিয়ে কোনো বিতর্ক নেই সেটা হলো 2026-এর ভোটে কাজ আর কোনো নির্বাচনী ইস্যুই নয়। উন্নয়নের কি কাজ করেছি, কোথায় কতটা করতে পেরেছি, কতটা ক্ষমতা এলে করব, আমার মার্কশিট কি বলছে, এসব আর কোনো ইস্যু হলো না এই ভোটে। ভোটের ইস্যু বলতে ধর্মীয় মেরুকরণ, মানে হিন্দু মুসলমান, অনুপ্রবেশ, কে কত ভাতা কোন প্রকল্পে দেবে, এবং অবশ্যই সব থেকে বড় ইস্যু SIR। দেখুন, কেউ বলতেই পারেন যে কাজ যখন ইস্যু হয় না তখন অকাজই ইস্যু হয়। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ দা কি মানবেন? দেখুন সুমনদা, SIR শুরু হয়েছিল জবের থেকে। SIRই পশ্চিমবাংলার 2026-এর নির্বাচনের কেন্দ্রীয় ইস্যু। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মঞ্চে দাঁড়িয়ে শুধু SIR-কে ফোকাস করেই এই নির্বাচনটাতে জয়ী হতে চাইছেন। আর উল্টো দিকে SIR সংক্রান্ত বা দীর্ঘদিনের বিজেপির যে হিন্দু মুসলমানের রাজনীতি, তারই পার্ট হিসাবে অনুপ্রবেশ প্রতিদিন নরেন্দ্র মোদী, না হলে অমিত শাহ, না হলে ছোট বড় নেতারা অনুপ্রবেশ নিয়ে অনেক বেশি তারা ব্যস্ত, গভর্নেন্সের প্রশ্ন থেকেও। এমনকি তাদের সংকল্প পত্রটাও কতটুকু পড়া হয় বা সবাই বলা হয়, আমি কিন্তু সন্দেহ প্রকাশ করছি। সুমনদা, দেখুন আজকে কেন নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে যে 294টা কেন্দ্রে আমাকে দেখে ভোট দিন।
আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার রিয়াকশন ইমিডিয়েটলি দিচ্ছেন যে মোদিকে পদত্যাগ করে এই পশ্চিমবাংলা নির্বাচনে লড়াই করতে হবে। কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দাও, আর কাউকে দেখার দরকার নেই। এটা তার পেটেন্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেন্ট নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে যে আমার ব্যান্ডিং, মানে মমতা ব্যান্ডিং লড়াইটা মমতা ব্যান্ডিং ভার্সেস মোদি ব্যান্ডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা কার সাথে করছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা করছিলেন যে মমতা ব্যান্ডিং ভার্সেস বিজেপির সমস্ত নেতা বা বিজেপি দলের বিরুদ্ধে। কিন্তু যখন মোদির সাথে ব্যান্ডিংটা হচ্ছে, এই লড়াইটা কিন্তু অনেক বেশি মমতার জন্য চিন্তারও কারণ হচ্ছে। কারণ একটা আননন যে মোদি সরাসরি বলছেন আমি 294টা কেন্দ্রেই প্রার্থী বা আমাকে দেখে ভোট দিন। এটা যদি ধারাবাহিকভাবে উনি বলতে থাকেন 23 তারিখ বা 29 তারিখের নির্বাচন পর্যন্ত, তাহলে কিন্তু আমি মনে করি যে মানে এই রাজনীতিতে একটা জল বিভাজিকার কাজ করতে পারে। কেন আমি বলছি কথাটা, যে দেখুন মানে রাজ্যের পার্সপেক্টিভে যদি বিচার করেন তাহলে মোদি ব্যান্ডিংয়ের কিন্তু দেশের ভেতরে এবং দেশের বাইরে গুরুত্ব আছে। মানে যেমন বিদেশে নরেন্দ্র মোদী একটা বিশ্বগুরু ভাবনা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, কতটুকু পেরেছেন না পেরেছে তা নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু বিশ্বগুরু এবং তিনি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন ভারতের হয়ে, এটা যেমন তিনি প্রতিষ্ঠা করছেন। আবার মোদী হয়তো মুমকিন হয় এইটা প্রতিষ্ঠা করেছেন, এবং মোদী ভারতী মোদী বিজেপি মোদী, এই বার্তাটা কিন্তু মোদী গত বেশ কয়েকটা বছর ধরে দিচ্ছেন। ফলে সেই রকম একটা ব্যান্ডিং, যে ব্যান্ডিংটা বিজেপি একসময় স্বপ্ন দেখতো, মানে যে বিষয়গুলো বিজেপি স্বপ্ন দেখতো, ধরুন বিজেপি স্বপ্ন দেখতো রাম মন্দির তৈরি হবে, হিন্দুত্বের যারা পোস্টার বয় হিসাবে নরেন্দ্র মোদী সেই রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, 370 নম্বর ধারা বিলোপ হবে সেটা তিনি করে দেখিয়েছেন। ফলে মোদীর হিন্দুত্বের রাজনীতির জায়গা থেকে যেমন চ্যাম্পিয়ন, আবার মানে গত কয়েক বছরে মোদি ব্যান্ডিং একটা হয়েছে, যেমন মানে ভাইব্রেন্ট গুজরাট মডেলের কনসেপ্ট এসছে, এবং ভারতবর্ষের কনসেপ্টের মেড ইন ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক ইস্যু যেগুলো মোদির নামের সাথে যুক্ত হয়ে কিন্তু রয়েছে। ফলে সেই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বলছি 15 বছর শাসন, অ্যান্টি ইনকমবেন্সি, ফলে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হলো নানা রকম ভাতা দিচ্ছেন, কিন্তু একই সাথে তিনি কর্মসংস্থান তৈরি করতে পারেননি, শিল্পায়ন ঘটাতে পারেননি। এইরকম একটা জায়গায় কিন্তু তার অবস্থান আছে। ফলে মোদি যখন স্বপ্ন দেখাচ্ছেন তার ব্যান্ডিং দিয়ে, এবং 294টা কেন্দ্রে বলছেন আমি প্রার্থী বা আমাকে দেখেই ভোট দাও, তখন কিন্তু কোনো একটা জায়গায় মমতা ভার্সেস মোদির লড়াই চলে যাচ্ছে। যে লড়াইটা ছিল মমতা ভার্সেস বিজেপি দলের মধ্যে, সেটা মমতা ভার্সেস মোদির লড়াই, এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত মমতা না মোদি কোন ব্যান্ডিংটা জয়ী হয় তার জন্য তো আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই, এই ব্যান্ডিংয়ের লড়াইয়ে কিন্তু অবশ্যই ইস্যু হারিয়ে যাচ্ছে নির্বাচনে, অবশ্যই আদর্শগত অবস্থান হারিয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে, অবশ্যই আমি বলবো মানুষের কর্মসংস্থান থেকে বিভিন্ন রকম রুটি রোজগারের বিষয়গুলো, যে বিষয়গুলো গভর্নেন্সের সাথে যুক্ত, সেগুলো কোনো একটা জায়গায় হারিয়ে গিয়ে মানে ব্যক্তিটাই কিন্তু লার্জার দেন লাইফ হয়ে যাচ্ছে, এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা পাচ্ছে। যে বিজেপি পলিটিক্স পার্টি উইথ ডিফারেন্স বলে, সেই বিজেপি শেষ পর্যন্ত কিন্তু ব্যক্তির উপর ভিত্তি করেই যে দেশটা চালাচ্ছে এবং দল চালাচ্ছে, এবং শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী দলের উপর ভিত্তি করেই চলতে হচ্ছে। সেটা কিন্তু প্রতিষ্ঠা পায় যখন মোদি বলেন 294টা কেন্দ্রে আমাকে দেখেই ভোট দিন, যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা। দুজনে গেছি যাবো, আগে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে বিশ্বনাথ দা বলতে গিয়ে কি বলতে চাইলেন আমি অতটা বুঝতে পারলাম না। এইটুকু জানি যে মোদি মানে হলো যে নোটবন্দির সময় রাস্তায় লোককে লাইনে দাঁড় করে দিয়েছিল, এতজন মানুষের মৃত্যু হয়েছিল, সেটাও দেখেছিলেন। পরবর্তীকালে বলেছিল সন্ত্রাসবাদ খতম হবে, কাশ্মীরে পর্যটকরা মারা গেল, তার জ্বলন্ত উদাহরণ কতটা সন্ত্রাসবাদ খতম হয়েছে। মোদি যে দেশের কিছু উন্নতি করতে পারেননি, এটা দেশের মানুষ বারবার তার নির্বাচনী ফলাফলে জানিয়েছে। তো আজকে দাঁড়িয়ে তিনি পশ্চিমবাংলার মতো একটা অঙ্গরাজ্যে গতবারও ডেলিগেশন জারি করে উনি বলেছিলেন যে এখানে ভোট দেওয়ার জন্য উনি প্রত্যাখ্যান হয়েছেন। আমার বিশ্বাস উনি যতই চেষ্টা করুন বাংলা তার নিজের ঘরের মেয়েকেই সমর্থন করবে, আর যতই বাইরে থেকে হামলা করা আবার বাংলায়। 30 সেকেন্ড আমি দুটো কথা শুধু বলছি, বৈশ্বনাথ দাকে বলবো যখন বলবো দয়া করে ইন্টারাপ্ট করবেন না। মোদি আর যাই করুক চাল চুরি করেনি,
মোদি আর যাই করুক, রকে বলেনি যে র খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ করেছে। মোদি আর যাই করুক শিক্ষকের চাকরি বিক্রি করে দেয়নি। মোদি ডিজিটাল ইকোনমি এনেছে, মোদি ভারতবর্ষের সুরক্ষাকে আরো সুরক্ষিত করেছে নাগরিককে। তার জন্য পহেলগাঁওয়ের পরে এয়ারফোর্সের মাধ্যমে অ্যাটাক হয় বা বিভিন্ন রকমের পাকিস্তানের উপরে স্ট্রাইক হয়। মোদি আছেন বলে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং ডিজিটাল ইকোনমি হচ্ছে এমন সত্য। করোনার ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, ভারতবর্ষে ঘটেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আমলে একটা চাকরি হয়নি। এখান থেকে লোকে গুজরাটে যায় আর মোদি একটা 30 সেকেন্ডে একটা পার্থ চট্টোপাধ্যায় যাবো, দুজনের কাছেই যাবো। হ্যাঁ, আমার দুজনের কাছে একটা প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বলেছেন যে হলদিয়া বন্দর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কয়লা এবং এসে চুরি করে নিয়ে যাচ্ছে এবং টাকার ভাগ যাচ্ছে বিজেপির কাছে। আমি বৈষ্ণবদার কাছে প্রশ্ন, সরকারের পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লোককে অ্যারেস্ট করলেন না কেন? বিজেপির লোকেরা বর্ডারের থেকে আজ কয়লা দপ্তরটা আপনি বলেন চুরি করছে, আপনি ধরছেন আমি 30 সেকেন্ড দিচ্ছি। সেটা হলো যে দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক স্তরের লিডার। আমি এইটা বলছি, বিজেপি কিন্তু তার শেষ তাসটা খেলে দিল। এই নির্বাচনে বিজেপি তার শেষ তাসটা খেলে দিল। কোনো কারণে যদি সেটব্যাক বিজেপির এই রাজ্যে হয়, তাহলে নরেন্দ্র মোদীর কিন্তু ভাবমূর্তি সারা দেশে মার খাবে, আন্তর্জাতিক স্তরে মার খাবে। ফলে এটা কিন্তু একটা বিরাট তামতাস খেললো বিজেপি। আমি সায়ন্তনদার কাছে যাব, তার আগে শুধু আপনাকে মনে করিয়ে দেবো, আপনি পোডিয়ামে বলছিলেন, আমি মধ্যিখানে যেটা বললাম, একাধিক রাজ্যে, দুটো রাজ্যে তো মানে এই কয়েক বছরের মধ্যে সাম্প্রতিক সময়ে আপনারা মুখ প্রজেক্ট করে লড়েছেন, যেমন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান সিটিং মুখ্যমন্ত্রী কোনো মুখ প্রজেক্ট করা হয়নি, কারণ মুখ্যমন্ত্রী আরেকজন হয়েছেন। সরকার আসার পরে আমি সিটিং চিফ মিনিস্টার মনে করুন সায়ন্তনদা, ধরুন রমন সিং একেবারে বসুন্ধরা রাজে মুখ প্রজেক্ট করে। ডক্টর রমন সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বহু রাজ্যে মুখ্যমন্ত্রী সিটিং চিফ মিনিস্টারকে মুখ প্রজেক্ট করা হয়েছে, কিন্তু যেখানে আমরা কোনোদিনও ক্ষমতায় আসেনি, আগেও ছিলাম না, বর্তমান কালেও নেই, এরকম কোন রাজ্যে আপনি কোন মুখ্যমন্ত্রী প্রজেক্ট আজ অব্দি হয়নি। এবার আমরা এগোই, আমি দ্রুত একবার দেখাবো যে নিঃসন্দেহে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে জাংশনে আমাদের এই গোটা ভোট প্রক্রিয়া দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ধরুন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে যে প্রায় 35 লক্ষ আবেদনকারী আবেদন করেছিলেন, তাদের ভোটাধিকার কি অনিশ্চিত রইল, নাকি কোথাও কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছেন? আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর বিশিষ্ট আইনজীবী আমার সঙ্গে আছেন, তার কাছে আসবো। আগে প্রতিবেদন। আর মাত্র 10 দিন, তারপরই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু এসআইআর এ নাম বাদ যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেওয়া অনিশ্চিত। 11 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে 34,35,174টি আবেদন জমা পড়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেওয়া হোক। উত্তরে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, প্রশ্নই ওঠে না, আমরা যদি এটা মেনে নিই তাহলে যাদের নাম আগে ভোটার তালিকায় তোলা হয়েছে তাদের ভোটাধিকার বন্ধ করে দিই। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনের নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেওয়া হোক। নির্বাচন কমিশনের তরফ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, ভোটার তালিকা আপডেট করা একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মনোনয়নের শেষ তারিখে যে তালিকাটি ফ্রিজ করা হয় সেই তালিকা অনুযায়ী ভোট গ্রহণ হয়। এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়, ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। 23 এপ্রিল প্রথম দফার ভোট। এই প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান,
ট্রাইব্যুনালকে 20 ও 21 তারিখের মধ্যে একটা সময় বেঁধে দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলে দেন, আমরা ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি করতে চাই না, কারণ আমরা চাই না ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা মাঝপথে সব ছেড়ে চলে যান। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ, তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো, মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। এগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ডঘোষে, জোড়া ফুলে কেউ ভোট দেবেন না, সত্যি কথা বেরিয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন সোমবার থেকেই কাজ শুরু করেছে ট্রাইব্যুনাল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অর্থাৎ মোদ্দা কথাটা হলো যে ট্রাইব্যুনালে যে 34,35,000 মানুষ ইতিমধ্যেই আবেদন করেছেন, এবারের ভোটে কিন্তু তাদের ভোটদান সম্পূর্ণ অনিশ্চিত রইল। রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হোক ভোটের আগে। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন যে এপ্রিল মাসের 6 তারিখ আর 9 তারিখ ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, ফলে নতুন করে কোনো অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে আজ বলছে যে সর্বোচ্চ আদালতের বিশেষ ক্ষমতা মানে আর্টিকেল 142 প্রয়োগ করা যেতে পারে, যাতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা যায়। মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো সিদ্ধান্ত নয়, এটা সম্ভাবনা এবং সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণে বলা হচ্ছে, আলোচনা হচ্ছে। আবার একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলছে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারি না যাতে ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ পড়ে। আমার পরের বক্তা বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? এই যে বিপুল সংখ্যক মানুষ, আদৌ কি তাদের ভোট দিতে পারবেন? কোনো সম্ভাবনা আছে তার? সুমন, আমি প্রথমেই শুরু করব একটা জিনিস বলে যে যাদের আজকে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এটা ভাববেন না, ভাবার কোনো কারণও নেই যে ভোটাধিকারের এই লিস্ট থেকে নাম বাদ গেছে মানে আমার নাগরিকত্ব চলে গেল। এর সঙ্গে প্যানিক হয়ে আমার নাগরিকত্ব চলে গেল, ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, এটার কোনো ভাবার কারণ নেই। এবার দ্বিতীয় প্রশ্ন সুমনদা, যে এই যে 90 লক্ষ বা 1 কোটি বাদ গেছে, এর মধ্যে 35 লক্ষ আবেদন পড়েছে, আরও হয়তো অনেক আবেদনই পড়বে। এদের ভবিষ্যৎ কি? আমার মতে এদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট যদি, হ্যাঁ সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে 142 নম্বর ধারাতে ফর দি এন্ডস অফ জাস্টিস, ফর কমপ্লিট জাস্টিস অর্ডার দিতে পারে, কিন্তু আচ্ছা বলুন তো 23 তারিখ যা করতে হবে তো 23 তারিখের আগে, 23 তারিখে আমি বলছি আর্টিকেল 142 প্রয়োগ করে 21 তারিখ অবধি যেগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো মানে তারা ভোট দিতে পারেন, এই ব্যবস্থা সুপ্রিম কোর্ট করতে পারে। আমি চাইলে করতে পারে, কিন্তু সেটা আমার কাছে একটু মানে প্রবাবল। সুপ্রিম কোর্ট চাইলে করতে পারে, কিন্তু কতটা প্র্যাকটিক্যালি সম্ভব সেটা একটা ডাউট। তার কারণ, প্রথম কারণ হচ্ছে দেখুন, ট্রাইব্যুনালে জজ সাহেব হলো 19 জন, 35 লক্ষ যদি আমি আজকের দিনে দাঁড়িয়ে ধরি 35 লক্ষই টোটাল আবেদন, তাহলে ডেইলি যদি 19 জন 200টা করেও করে কত হবে? ঠিক ঠিক, বেশি হবে না? না না, তাহলে 21 তারিখের মধ্যে, 21 তারিখ কবে? নেক্সট সোমবার ধরুন। এবং আপনি একজন ট্রাইব্যুনালের, প্রথমত আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ট্রাইব্যুনালের এখনো অবধি সেরকম ইনফ্রাস্ট্রাকচার রাজ্য সরকার দিয়েছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এক, এবং সুপ্রিম কোর্ট খুব সঠিকভাবে বলেছে আজকে জাস্টিস হারিড ইজ জাস্টিস ডিনাইড, এটা আমি মনে করি। আজকে যদি ট্রাইব্যুনালের ওপর এই অত্যাধিক প্রেশার পড়ে যে তাড়াহুড়ো করে করতে হবে, তাহলে কিন্তু জাস্টিস ডিনাইডের একটা জায়গা চলে আসছে। আর আজকে রাজ্য সরকার আমি দেখলাম এত কথা বলছে, আজকে এই পরিস্থিতিটাই হতো না যদি রাজ্য সরকার প্রথম থেকে ইলেকশন কমিশনকে কোঅপারেট করতো, যথা পরিমাণ লোক দিত, যাতে করে এই প্রক্রিয়াটা সঠিকভাবে হতে পারতো। জুডিশিয়াল অফিসারদের প্রয়োজনই হতো না, কোনো প্রয়োজনই হতো না জুডিশিয়াল অফিসারদের, যদি প্রথম দিক থেকেই রাজ্য সরকার প্রকৃত অফিসারদের দিত, গ্রুপ সি গ্রুপ ডি না, যারা এই কাজটা করতে পারবে এবং সহযোগিতা করবে। এবং ইসি এবং রাজ্য সরকারের টানা পড়েন এমন জায়গায় পৌঁছেছে, আজকেও সুপ্রিম কোর্টে তার উল্লেখ করা হয়েছে
আমি যে অচলাবস্থা তৈরি আপনাকে হয়েছিল। একটা কথা বলছি, আমরা যখন বসে আছি আমাদের কাছে লোকজন আসছে যে দেখুন স্যার আমাদের কাছে পাসপোর্ট আছে, একটা না এর আগে দুবার আমার পাসপোর্ট রিনিউয়াল হয়েছে কিন্তু আমার নামটা বাদ। এই যে আজকে ধরুন উনি ভোটটা দিতে পারবে না কিন্তু পরবর্তীকালে ওনার নামটা উঠবে, কিন্তু ওনার যে ভোটাধিকার, ওনার যে রাইটটা নষ্ট হলো এর জন্য শুধুমাত্র দায়ী রাজ্য সরকার আর কেউ না। এই ক্ষতিপূরণ ওই ভদ্রমহিলা বা ওই ভদ্রলোকদের কিভাবে পাবেন? আপনার নামটা ভোটার লিস্টে এমনি উঠে আসবে, কোনো সরকারকে কিচ্ছু করার দরকার নেই। ফর্ম 6 যাবেন, ট্রাইব্যুনাল হলো ফর্ম 6-এ দেবেন, আপনার পাসপোর্ট দেখাবেন, আপনার নামটা এমনি উঠে আসবে। কিন্তু এই যে রাজ্য সরকারের এই ভুলে, রাজ্য সরকারের অনিচ্ছা, তারা ভেবেছিল এসআইআরটাকে নিয়ে আমরা একটা ইস্যু করব, রাজনৈতিক ইস্যু। এর কারণে কিন্তু আজকে এই প্রকৃত ভোটাররা আজকে হেনস্থা হলো। আজকে এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার কোনো প্রয়োজনই ছিল না। প্রথম দিন থেকে যদি রাজ্য সরকার গ্রুপ এ গ্রুপ বি অফিসারদের দিত যাতে সঠিক প্রক্রিয়াতে এই কাজটা হতো। ঠিক, আমি কিন্তু সুদীপ্তর সঙ্গে একটা বাক্য যোগ করব যে রাজ্য সরকারও শুধু বলল, আজকেও সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যিখানে পড়ে সাধারণ ভোটাররা স্যান্ডউইচ হয়েছেন, অর্থাৎ এই দুপক্ষের অসহযোগিতার মাসুল দিতে হচ্ছে এত অসংখ্য এত লক্ষ মানুষকে। আমি বলবো উনি ইন ডিসগাইজ উনি রাজ্য সরকারকে সমালোচনা করলেন অ্যাডভোকেটের বেশে। আমি বলবো যে 200 জনের উপরে মানুষ 200 জনের মানুষ মারা গেছে এই রাজ্যে এসআইআর এর আতঙ্কে, তার মধ্যে বিএলওরা মারা গেছে এবং লিখে গেছে ইলেকশন কমিশন এই মৃত্যুর জন্য দায়ী। তারপরে যদি আপনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলে, আপনি বলুন এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধু পশ্চিম বাংলায় হয়েছে, এতগুলো রাজ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, এখানে গেল লজিক 1,30,00,000 আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। অন্য রাজ্যে 400 জন একজনের পিতা খুঁজে পাওয়া যায়নি, আমাদের হাওড়াতে খুঁজে পাওয়া একেবারে মিথ্যা। তৃণমূল কংগ্রেস আমি আসবো, কিন্তু এটা তো ঠিক। দেখুন আমাদের রাজ্যে যেভাবে ভোট নিয়ে ছাপ্পা ভোট, বুথ দখল, রিগিং, মানে সেই 70-এর দশকে, আমার তখন জন্ম হয়নি, 72 থেকে শুরু হয়েছে, সেইটা চলেছে। আমি আজকে আর্কাইভে বসছিলাম ইলেকশনের কোন আর্কাইভে কি আছে দেখার জন্য। বিশ্বাস করুন এমন এমন ছবি চোখে পড়ে যে সত্যি সত্যি এ রাজ্যে একটা সুষ্ঠু এবং ঘটনাবিহীন, অন্য রাজ্যের মতো, প্রতিবেশী রাজ্যের মতো ভোট খুব জরুরি। আমার পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস আজকে, যেমন ঘটনাচক্রে আপনাদের জানিয়ে রাখি যে আজকেই এই ভোট চুরি ঠেকাতে পোলিং বুথের কি করা যায়, মানে বায়োমেট্রিক সিস্টেম শুরু করা যায় কি না, মানে যেরকম ঠিক মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা ফেস আইডেন্টিফিকেশন একটা সিস্টেম আছে সেইটা করা যায় কি না, এই নিয়ে আজকে একটা PIL হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে, অশ্বিনী উপাধ্যায় বলে একজন করেছেন। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, যে প্রত্যেকটা নির্বাচনে লক্ষ্য করুন, সকাল থেকে টেলিভিশন চ্যানেলগুলো খুলুন, যে ছবি আপনারা দেখতে পাবেন, যে জিনিসের সাক্ষী হবেন, অন্য কোনো রাজ্যে এখন হয় না। অর্থাৎ এ রাজ্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের একটা প্রয়োজন ছিল। আমি কয়েকটা ছবি একটু আপনাদের, খুব ছোট্ট ধরুন 2016, আমি আরও পিছনে যেতে পারি, বাম আমলেও যেতে পারি, কোনো অসুবিধে নেই, আর্কাইভে সব আছে। কিন্তু তার আগে 2016-র 11ই এপ্রিল রানীগঞ্জে একটা বুথ থেকে, আমি খুব কয়েকটা নির্বাচনের কয়েকটা ছবি দেখাচ্ছি, অসংখ্য এরকম আছে, আমাদের আর্কাইভেই আছে। কিন্তু প্রতিনিধিমূলক ছবি এটা এই জন্য, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে কোনো ভোট, যে কোনো স্তরে, পুরসভা থেকে বিধানসভা, বিধানসভা থেকে লোকসভা, লোকসভা বিধানসভা, সর্বত্র এই ছবিটা দেখা যায়। আমি প্রথমে যেটা দেখাবো, 2016 সালের 11ই এপ্রিল রানীগঞ্জে বুথ থেকে একজন মহিলা, তিনি নাকি মায়ের জন্য ভোট দিতে এসছেন, মায়ের হয়ে, মায়ের নামটাই বলতে পারেননি, এরকম অসংখ্য। একটা দেখি। आपका नाम क्या है? मेरा नाम शबाना खातून। शबाना खातून। मम्मी का नाम क्या है? मम्मी का नाम देखिए इसमें है। आपका मम्मी का नाम आपको नहीं पता? नहीं, इसमें लिखा है। इसमें लिखा आपको नहीं पता? जाओ जाओ घर चल जाओ। কেউ বলতে পারেন সব জেলায় হয়, কলকাতা শহরে হয় না। কলকাতা শহরে আসি, 2016 চতুর্থ দফার ভোট 21শে এপ্রিল নারকেলডাঙ্গা হাই স্কুলে ছাপ্পা দিতে ধরা পড়ছেন। দেখুন। আমি এই নিয়ে দুবার এসেছি, মানে ফার্স্ট একটা যেটা করেছি ভুল করেছি, এটা এখন আমার জেনুইন ভোট। আমি তৃণমূলের এই নিয়ে দুবার। কোন ভোটারে ভোট দিয়েছিলেন?
আমাদের পাশের বাড়িতে থাকে উনি, মানে আসেননি উনি। আচ্ছা, কেউ বলতে পারেন যে বিধানসভা ভোট, আচ্ছা খুব ভালো, লোকসভা ভোট 2019-এর 6ই মে, দেখি কি ছবি ধরা পড়েছিল আরামবাগের তারকেশ্বরে। এক নম্বর, এক নম্বর সুইচের অপূর্ব এক নম্বরে ভাবতে পারেন নেতা একজন বৃদ্ধাকে বলছেন আপনার ভোট হয়ে গেছে, চলে যান বাড়ি। আমি বলছি যে ব্যালট খাওয়া, পুকুরে ব্যালট ফেলা, একদম ইভিএম জ্বালিয়ে দেওয়া, অজস্র ছবি আছে। আমি যেহেতু কেউ বলতে পারেন বরণ ইলেকশন দেখাচ্ছেন, ছোট্ট একটা বিধাননগর পুরসভা সেই দিন 2022-এর 12ই ফেব্রুয়ারি, এটা অবশ্য ওই মার খাওয়ার দিন নয়, আরেকটা 27 নম্বর বুথের লাইন, সেখানে এক ব্যক্তি তিনি বলছেন একই নাম পদবি পাল্টে যাচ্ছে, অসাধারণ সংলাপ। আমি বলছি এরকম হাজার হাজার আছে, স্যাম্পল দেখি। আমার ভালো নাম হচ্ছে, ভালো নাম দেখে নিন, ভালো নাম কি? দেবাশিস ঘোষ। আর ডাকনাম রণজিৎ দাস। হ্যাঁ হ্যাঁ, দাস আর ঘোষ দুটো টাইটেল? মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল না। সত্যি কথা বলো। সত্যি কথা বলছি। এই তো এই পাড়ায়। কার্ড আছে তোমার, দেখাও। হ্যাঁ, এটা দেখাও, এটা দেখাও। কি আছে লেখা? নাম দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে তো। এ তো হজবরলর হিজবিজ বীজ, সকালে একটা নাম বিকেলে একটা নাম। ভাবতে পারছেন বিশ্বনাথ চক্রবর্তীকে ভালোবেসে লোকে সঞ্জীব দাস বলে ডাকে। না সুমনদা, এটা মানে যোগ অ্যাপার্ট, সত্যি বলতে কি মানে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবেই আমার বারবার মনে হয় যে এখন কিন্তু সারা ভারতবর্ষের নির্বাচনটা একটা সিস্টেমের মধ্যে আসছে। এই যে ধরুন আসাম নিয়ে আমরা এত কথা বলি, আসামে একটা ঘটনা আপনি বলতে পারবেন না যে এইবারের নির্বাচনে কিছু ঘটেছে। কেরল, আপনি কেরলে দেখুন, আপনি পুদুচেরিতে দেখুন। ফলে আমরা কোনো একটা জায়গায় তো এগিয়ে বাংলা আমরা যখন বলছি, আমরা তো সেটা তো সত্যি কার্যকারী করে দেখাতে হবে। বিহার যদি মানে ইলেকশন ভায়োলেন্স থেকে দূরে সরতে পারে, বা এই ধরনের মানে রিগিং থেকে দূরে সরতে পারে, ফলস ভোট থেকে সরে পড়তে পারে, আমরা কেন পারি না? আমার দুঃখ কি জানেন তো সুন্দর, না মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সিরিয়াসলি এটা নিয়ে ভাবলো, না আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে নাগরিকদের সঙ্গে নিয়ে কোনো গণ আন্দোলন করলো। মানে শেষ পর্যন্ত এই খেলাটা মানে গেম শুড বি অন, এই যে ভাবনাটা, এটার থেকে কিন্তু আমরা বেরোনোর চেষ্টা করি। একটা জাস্ট আমি একটু বলছি যে সত্যি কিন্তু আর আমার মনে হয় না যে যাদের অ্যাডজুডিকেশনে মানে পরে যাদের নামটা অ্যাপিলেটে এসে আর কোনো সুযোগ আছে। কেন আপনাকে বলছি, নেক্সট যখন ইয়ে হবে 21 তারিখে যখন শুনানি হবে, 21 তারিখে কিন্তু কিছু এলাকায় ডিসিআরসি থেকে কিন্তু মানে চলে যাবে ইভিএম। কেন বলছি, আপনার মনে থাকতে পারে দার্জিলিংয়ের যেগুলো নেপাল এলাকায়, সেই পাহাড়ি এলাকাগুলো একদিন আগেই চলে যেতে হয়। কালিম্পংয়েরও কয়েকটা জায়গা আছে বুথের সাথে আগে পৌঁছে দিতে হয়। বক্সার যে ইয়েতে পাহাড়ে, সেখানেও কিন্তু একদিন আগে পৌঁছে যেতে হয়। ফলে 21 তারিখে যখন কোর্ট রায় দিবে, কোনো কিছু যদি রায় দেয়ও তার আগেই কিন্তু কিছু ইভিএম চলে যাবে। আর তারপরে মানে 22 তারিখে ডিসিআরসি থেকে পুরোপুরি সব ডিস্ট্রিবিউশন হবে। মানে কয়েক ঘন্টার মধ্যে 45,700 মতন বুথ থাকবে। সেই 45,700 বুথে অক্সিলারি রিলিজ দেওয়া ইম্পসিবল। আমি রবীন্দ্রনাথ দার কাছে যাব, তার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো মোথাবাড়ি, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমার আজকের অনুষ্ঠানে। আজকে সুপ্রিম কোর্টে প্রত্যেকে আপনারা জানেন একাধিক এসআইআর এর মামলা ছিল, মোথাবাড়ির মামলা ছিল। কি হয়েছে দেখাবো। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মোথাবাড়িতে ভয়ঙ্কর ঘটনা, বিচারকদের উপর হামলা। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জুডিশিয়াল অফিসারদের উপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করতে এনআইএ-কে নির্দেশ দিল। রাষ্ট্রবিরোধী কাজ করেছে, সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমিই হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামায়াতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত তারা 3 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তার হয়েছেন আইএসএফ নেতা গোলাম রাব্বানি, আর সোমবার শাহাদাত হোসেন ও আসিফ শেখ নামে 2 কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে। প্রার্থী আমাদের কিছু করেনি, ছেলেটা শান্তিপূর্ণভাবে ওখানে এসআইআর যে বাদ গেল মানুষজনের নাম,
তার জন্য একটা প্রতিবাদ করছি। তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এরপর প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বার করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। এদিন কলকাতায় এনআইএর বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃত 3 জনকে। রায় দিতে গিয়ে বিচারক বলেন, জেলা বিচার বিভাগের সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হয়েছেন তা দেশ ও নাগরিকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাতের অন্ধকারে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যেভাবে বিচারকদের উদ্ধার করতে হয়েছে, মাঝে মাঝে বাঁশের খুঁটি ও অন্যান্য বাধা দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল, তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই ঘটনায় অভিযুক্তদের ভূমিকা, যারা জনতাকে উস্কে দিয়েছিলেন এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই পূর্ণাঙ্গ ও গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা গোড়ার থেকে বলেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কোনো বিচারককে আটকে রাখা, হেনস্থা করা। আমরা গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন এবং আইনি লড়াই করে আমরা মানুষের অধিকার রাখবো। তো যারা গন্ডগোল করেছে তারা বুঝবে। সূত্রের খবর, এর আগে মালদা জেলা পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের একটা বড় অংশই তৃণমূল সমর্থক। বিজেন্দ্র সিংহ, আবির দত্ত ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের মনে থাকবে এর আগের শুনানিতে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে মোথাবাড়ির ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, এটা পূর্ব পরিকল্পিত এবং এই চক্রান্তের শেকড় অত্যন্ত গভীরে। আজ সুপ্রিম কোর্টে এনআইএকে স্পষ্ট নির্দেশ দিল যে বিচারকদের যারা আক্রমণ করেছে সেই মূল চক্রীদের রাজনৈতিক পরিচয় নিয়ে তদন্ত করুন। দেখুন, সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত সাধারণত কি বলে, অপরাধীদের ধরুন, বলে যে দ্রুত চার্জশিট দিন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিরল ঘটনা হিসেবে এই মামলা যেটা থেকে যাবে সেটা হলো সুপ্রিম কোর্ট কিছুটা নজিরবিহীনভাবেই এনআইএকে বলল মূল চক্রান্তকারীদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করুন। আমি আবার বলছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার পরের বক্তা অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন? হ্যাঁ, মোথাবাড়ি কাণ্ডে যে ঘটনা ঘটলো তার ফলে সুপ্রিম কোর্ট যে পরিচয় জানতে চাইলো, রাজনৈতিক পরিচয় জানতে চাইলো যারা এই কাজটা ঘটিয়েছে, এটা একটা বিরল ঘটনা। দেখুন, কেন জানতে চাইলো? রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার পিছনে দুটো কারণ। এক, এটা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত এবং এই ইঙ্গিতটা কোনো রাজনৈতিক দলই এটা ঘটিয়েছে নিশ্চিতভাবে এবং এ কতদূর গভীরে গিয়েছে সেটা তারা দেখতে চাইছে। এবং দ্বিতীয়ত, যে রাজনৈতিক দল ঘটিয়েছে তার নিশ্চয়ই এসআইআর বন্ধ করাতে তাদের লাভ আছে। অর্থাৎ কিছু একটা লাভ না থাকলে তো বেনিফিট না থাকলে এত বড় একটা রিস্ক তারা নেবে না। এবং সেই জায়গা থেকে এই পরিষ্কার যে এতে লাভ ছিল তৃণমূলের। দেখুন, মোফাক্করুল কার দলের লোক? মোফাক্করুল আগে ছিল তৃণমূলের মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে গল্প, মিমের হয়ে ভোটেও দাঁড়িয়েছে, আবার মিমের হয়ে ভোটে দেবে। মানে এখন তিনি তৃণমূলেও আছেন, মিমেও আছেন। আর সাবিনা ইয়াসমিন কে? এই যে যাদের দেখানো হলো, এদের আমি এদের পুরো তদন্ত শেষ হয়নি, আমি বলতে পারবো না, যে খুব ইয়ে করে বলতে পারবো না, কিন্তু একদম ধারণা করে নেওয়া যেতে পারে এদের অধিকাংশই হচ্ছে তৃণমূলের লোক। তাহলে এরা মূল কারণটাই ছিল যে বিচারকদের উপর হামলা করে একটা এসআইআরটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু সেই প্রসেসটা হয়নি। আপনারা যদি দেখেন যে ন্যারেটিভটা তৃণমূল তৈরি করতে চাইছে, মানে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে যে ন্যারেটিভটা বলবার চেষ্টা করছেন, গণতন্ত্রের উপর বিরাট একটা হামলা হয়ে গেছে এসআইআর এর মাধ্যমে। এসআইআরে অনেক ঘটনা ঘটেছে, দুতরফি, মানে ইলেকশন কমিশনও সমানভাবে দায়ী, একটু সুপ্রিম কোর্টও বলেছে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে। এবং বহু মানুষ তারা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নানাভাবে লাইনে হেনস্থা হতে হয়েছে, এসবগুলো আমরা জানি। কিন্তু সেটাকে একটা ন্যারেটিভ করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হচ্ছে এসআইআর মাধ্যমে, এইটা তৃণমূল প্রমাণ করতে চেয়েছে, যেটা বাধাপ্রাপ্ত হলো, যেটার ক্ষতির মুখে পড়লো এই যে বিচারকদের যে উপর হামলার ঘটনাটাতে। এবং সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে
আর একটা ন্যারেটিভ তৈরি করবারও দরকার আছে। সেইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেলেন তার মুখের তত্ত্বে, যে 294টা কেন্দ্রে উনি মুখ, যাতে তিনি ঢেকে দিতে পারেন এই এসআইআর টেসআইআর যে জায়গাতে হামলা হামলি হয়েছে বা দুর্নীতি যা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে উনি বলছেন ওর থেকে ভালো কাজ করেন, আপনারা ভাবুন। এবং সেই সমস্ত ক্ষতি পুষিয়ে দিয়ে তার মুখকেই যেন লোকে মনে করেন। উনার এইটা ভাবতে ভুল হয়েছিল যে মোদিজিও ঠিক একটাই করতে পারেন, মানে বিজেপি এবার যেটা করলো সেটা তো মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়, এই তত্ত্বটাকে মেনে নিল এবং মেনে নিয়ে তারা যেটা করলো মোদিজির মুখকে সামনে নিয়ে আসলো। ফলত যেটা হলো, হ্যাঁ এটা ঘটনা, দেখুন রাজনীতিক উন্নয়নের ইস্যু পিছনে চলে যাচ্ছে। আমি আবার অন্য দিক থেকে বলবো যে উন্নয়নের ইস্যুগুলো অনেক সহজ সরল হয়ে যাচ্ছে। দুটো মুখে দুটো উন্নয়ন ছাপ দেওয়া আছে, কোন মুখটাই উন্নয়ন বেশি আর কোন মুখটাই উন্নয়ন, এইটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারে মানুষ ওই উন্নয়নের ডেটার থেকে যদি দুটো মুখ দিয়ে দেওয়া হয়। এবং সে মুখে যে পরিষ্কার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মোদিজির মুখ, নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ অনেক এগিয়ে আছে, সেটা নিয়ে কারো সন্দেহ থাকবে না। ফলত এই মুখের উপর যেমন সাফল্য ব্যর্থতার ব্যাপারও আছে, তেমনি আবেগ বিশ্বাসও অনেক বেশি সাধারণ ভোটারের সঙ্গে যুক্ত থাকবে এবং ফলত যে জায়গাটা এসে দাঁড়াবে মানুষ অনেক সহজে বিচার করতে পারবে আমি কাকে ভোটটা দেব, কোন মুখে আমি আমার ভরসাটা রাখবো। যেটা এতকাল গ্যারান্টি বলে মোদিজি চিৎকার করছিলেন, সেটা যদি বলেন 294টা কেন্দ্রে আমার মুখটা দেখুন, তাহলে কিন্তু সেই গ্যারান্টিটা অনেক সহজেই অনেক আবেগের সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই বিজেপি মাস্টার স্ট্র্যাটেজি দিল। বেশ, আমি শুধু যোগ করতে চাইব তথ্যের প্রয়োজনে যে উনি গোটাটা তৃণমূল বললেন। মোথাবাড়ি কাণ্ডে যারা যারা গ্রেফতার হয়েছে সেই তালিকা যদি দেখেন তাহলে দেখবেন যে তৃণমূল সমর্থক যেরকম গ্রেফতার হয়েছেন, আইএসএফ এর নেতা গ্রেফতার হয়েছে, কংগ্রেসের এক নেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। সুতরাং কি এনআইএ কি তথ্য সামনে আনবে সেই দিকে আমাদের নজর আছে। আমি বলছি যে উনি কংগ্রেসের নেতা ধরা পড়েছে, উনি জেনেও না জানার ভান করলো, আপনি স্কলে তখনই দেখাচ্ছেন। হ্যাঁ দেখিয়েছি, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বুঝছেন তো? যাকে গ্রেফতার করা হয়েছে আইএসএফ এর নেতা, তারপরে আইএসএফ এর নেতা অ্যারেস্ট হয়েছে, মিমের নেতা অ্যারেস্ট হয়েছে। উনি বলছেন পুরোটাই, তার মানে ওনার কি বিশ্লেষণ এটা বোঝা যাচ্ছে। উনি বলছেন আমরা বাঙালিরা মনে করি যে মোদির থেকে মমতা ব্যানার্জির বুক 100% অনেক বেশি ভাইব্রেন্ট। মমতা ব্যানার্জি অ্যাকসেপ্টেড লিডার পশ্চিমবাংলার, এবং তিনি সিপিএম কে হারিয়েছেন, বিজেপি কে হারিয়েছেন, যতবার জিতবেন সঠিক তথ্যটা দিতে হবে। ঠিক যেরকম আইএসএফ নেতা গ্রেফতার হয়েছে, কংগ্রেস নেতা জেরা হয়েছে, প্রায় 30 জন তৃণমূল সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। তথ্য একদম, হ্যাঁ যে আপনি প্রথমেই বললেন না সুপ্রিম কোর্ট খুব তাৎপর্যের একটা কথা বলেছে যে তাদের রাজনৈতিক পরিচয় কি, এটা কিন্তু ভুলে গেলে হবে না যে বিচারপতিরাও কিন্তু সমাজের বাইরে না। বিচারপতিরা জানে এই তৃণমূল কংগ্রেস এই জাস্টিস রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার মেরেছিল, তাকে হেনস্থা করেছিল, জাস্টিস বিশ্বজিৎ বাসুকে হেনস্থা করেছিল। তাই এই বিচারপতিরা জানে যে সাধারণ মানুষ বলছি যে মানে যাকে ডেকে নিয়ে গিয়ে ইনফরমেশন নিয়ে এনআইএ ছেড়ে দিল, এই চক্রান্ত করে আমাদের সায়েমকে ডেকে নিয়েছিল, তাকে ঘন্টা দুয়েকের মধ্যে বললো যে ঠিক আছে ইনফরমেশন দেবে। আর 40 জন নেতার মধ্যে 35 জন তৃণমূলের লোক। হ্যাঁ, এক নম্বর কথা। 2 নম্বর কথা, যে নির্বাচিত তথ্য সবসময় ঠিক বলতে হয়। এক সেকেন্ড, আমি বলছি তো 2 ঘন্টা নয় 11 ঘন্টা জেরা। আমি বলছি একটা কথা, আপনি নির্বাচিত স্বৈরাচার, নির্বাচিত স্বৈরাচার, ইলেক্টেড অটোক্রেসি। আমি বলছি একটা কথা বলুন না, এই যে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, মানে এই প্রবলেমটাকে তো ইনভাইট করা হয়েছে। 800 জন কর্মচারী, রাজ্য সরকার দিয়েছে কতজন? 90,000। এই সংঘাতটা তৈরি করেছিল। এখন কেন পালিয়ে যাচ্ছেন? 90,000 কর্মচারী প্রতিদিন ধমক দিয়েছেন। আর কি বলতে প্রতিদিন ধমক দিয়েছেন। রাজ্য সরকারের কতজন? আপনি কিচ্ছু দেখুন গণতান্ত্রিক ভাবে এই দুজনের থেকেই কম আমি জানি, সেই জন্য আমি এখন প্রতিবেদন নেব। বাকি সবার জানাটা শুনবো, কিন্তু তার আগে
যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিচারকরা পড়েছেন। আজকেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিদের মুখে সেই কথা উঠে এলো। পরের প্রতিবেদন। মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলার ঘটনায় এখনো অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে তৃণমূল আইএসএফ সমর্থক রয়েছে কংগ্রেসের নেতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে এনআইএ। রবিবার আইএসএফ নেতার পর এবার মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেসের 2 নেতাকে গ্রেফতার করেছে তারা। সোমবার এনআইএর হাতে গ্রেফতার 3 জনকে আদালতে পেশ করা হলে ধৃত কংগ্রেস নেতা শাহাদাত হোসেন দাবি করেন তিনি কিছু করেননি। তার কাছে রাত 12টা নাগাদ ফোন আসে, তখনই তিনি শোনেন বিচারকদের ওপরে হামলা করা হয়েছে। তিনি বিডিও অফিসের কর্মীদের উদ্ধার করতে যান। আর এক কংগ্রেস নেতা আসিফ শেখ দাবি করেন মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি সেখানে ছিলেনই না। আইএসএফ নেতা গোলাম রব্বানির দাবি তিনি 1 এপ্রিল ঘটনার দিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও পরে বাড়ি চলে যান। সব দিক খতিয়ে দেখে 3 জনকেই 18 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেফতার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। আপনারা দেখবেন এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। রবিবারই 11 ঘন্টা ধরে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি। কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। কংগ্রেস এত বড় বড় ডায়লগ না দিয়ে কংগ্রেস লড়তে নেমেছে কটা সিটে 294টা। কংগ্রেস নিজেও জানে দ্বিতীয় স্থানেও যাবে না 10টা আসনে। 2024-এ তো একটা আসনে জিতেছেন, তাহলে বাকি আসনগুলোতে দাঁড়িয়ে ছিলেন কেন? তৃণমূলের ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে? আসলে কার সাথে কার সেটিং? নাকি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাতে জেলের বাইরে থাকেন তার জন্য তৃণমূলের ভোট কাটতে হবে, সেই সেটিং? এর আগে মোফাক্করুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ 46 জনকে গ্রেফতার করেছিল মালদা জেলা পুলিশ। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এইখানে আমি পরবর্তী বক্তাদের কাছে আসার আগে দুর্গাপুরের সভা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইঙ্গিতবাহী কিছু কথা বলেছেন, দ্রুত একবার দেখে নেব। আজকে আমার কাছে খবর এলো সিএসপিটিরা যাচ্ছে জেলায় জেলায় গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে, জেলা প্রশাসন, তাদের গিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো? লজ্জাও করে না? রিটায়ার্ড 2টো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া। বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো, কেউ ভয় পাবেন না। বলছে ভোটের দিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো, অপদার্থগুলো, অত্যাচারীগুলো, স্বৈরাচারীগুলো, ব্যভিচারীগুলো, ভ্রষ্টাচার। সারা পৃথিবীতে মানুষ জানে এদের কি চরিত্র, সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশন দখল করবেন, তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে বেশি ভোট পাবো। আর নাহলে গুলি করে মেরে দিন। নজিরবিহীন জেলায় যাওয়ার কথা বলছেন সায়ন্তন দাস। সিএসডিজি জেলায় জেলায় যাচ্ছেন এবং পাশাপাশি একেবারে গাঁজার কেস, মানে অনুব্রত মণ্ডল বলতেন। এই ক্ষেত্রে আমি শুধু দুটো লাইন বলবো, এই অপরাধগুলো মিথ্যা গাঁজার কেস ওনার পুলিশ দিত। পুরুলিয়াতে আমরা জেলা পরিষদ বানাতে পারিনি শুধু আমার 2জন জেলা পরিষদ মেম্বারকে গাঁজা কেসে গ্রেপ্তার করেছিল বলে। অনুব্রত মণ্ডলের কুখ্যাত ডায়লগ আছে, ওই মেয়েটাকে গাঁজা কেসে ভেতরে ঢোকাও। এসব অপরাধ উনি করেছেন। দ্বিতীয় কথা আমি যেটা বলছি, আমার কেন জানি মনে হচ্ছে, আজকে আমি প্রথমবার টিভি চ্যানেলে আপনাদের সমস্ত বলছি যে হারার আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলতে করছি হারার আতঙ্কে উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি সুস্থ থাকুন, উনি সুস্থ থাকুন। একজন মুখ্যমন্ত্রী এই ভাষা, এই তার বডি ল্যাঙ্গুয়েজে বলাটা এটা দুঃখজনক। আমি একটা কথা অ্যাড করিনি, সেটা হচ্ছে যেটা আগে আপনারা আলোচনা করলেন সুপ্রিম কোর্ট। আমি বলতেই পারলাম না বিষয়টায়, কারণ পশ্চিমবঙ্গ একটা ইউনিক রাজ্য। এখানে
খাগড়াগড় বিস্ফোরণের পরে এসপি বলেন বোমা বিস্ফোরণ না, গ্যাসের সিলিন্ডার পেটেছে। সাবিনা ইয়াসমিনের মতো তৃণমূলের বিধায়ক যে উস্কানিমূলক বক্তব্য রেখেছে মোথাবাড়িতে, এখনো কেন এনআইএ তাকে গ্রেপ্তার করলো না, আমাদের দাবি রইল। সে তো আর বলছে না, তো বলতে পারবে না কেন এনআইএ গ্রেপ্তার করলো না, আপনাদেরই বলতে হবে। কিন্তু আমার বলছে না, এই তো নজিরবিহীন, আমাকে জেলে পাঠিয়ে দিন, মুখ্যমন্ত্রী বলছে। ফুলঝুরি নিয়ে বিজেপি কে এসছে, আমি আপনাকে বলছি কোনটা মিথ্যে কথা বললাম? এই তো আপনি জায়গা বলে গ্যাসের সিলিন্ডার রয়েছে বলেই মিথ্যাবাদী, মিথ্যাবাদী সবাই মিথ্যাবাদী, প্রত্যেককে মিথ্যা কথা বলে, দুর্গাপুরে বোঝা। এই যে বলেছেন না, এই যে বিজেপি পার্টি যে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদেরকে কন্ট্রোল করে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল থেকে শুরু করে চিদম্বরমজি সবাইকে দিল্লিতে যেরকম হয়েছে, যেরকম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে হয়েছে, জেলে যাওয়ার প্রসঙ্গ বলছি আমার কারোর সাথে মিলবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরকে বছর রিড করে যেটা বুঝেছি, এটা ওনার একদম পিওর একটা ভিকটিম কার্ড খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে চার্জ করতে হয়। আমার মাথা ফেটে গেছে অতীতের যে অভিজ্ঞতাগুলো উনি যখন বলেন, তখন খুব সচেতনভাবেই কানেক্ট করবার চেষ্টা করেন। এখানেও আমি জেলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছে, তার যারা মানে কর্মী সমর্থক তারা চার্জ হবেন, সতর্ক হবেন, দলের মধ্যে মানে আরো বেশি মানে এনকারেজ তারা হবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু সচেতনভাবে ভিকটিম কার্ড হিসেবে কিন্তু তিনি ব্যবহার করেন। ধরুন আমি বলছি যে যখন একটা সভাতে বলেন যে মাগো তোমাদের পা চরণ পা আমাকে দাও মা, তোমাদের মাথায় ঠেকাই তোমাদের, এই কথাটা বলার মধ্য দিয়ে ওই বৃদ্ধ বয়স্ক মহিলার সাথে নিজেকে কানেক্ট করবার চেষ্টা করেন। এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আপনি বিশ্বনাথ কানেক্টটা অন্য জায়গায় করেন। কালীঘাটের কাকুকে দেখেছেন তো, বলে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, চিদম্বরমের পাঁচিল টপকে সিবিআই ঢুকে যাচ্ছে, এখানে বলে অ্যাড্রেসই খুঁজে পাচ্ছে না, সাংসদের অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না, কিছু নেই, বিজেপিকে বলতে আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন তুলে দিই। দ্রুত কে কি বলছেন? 294টা আসনে আমি প্রার্থী, বলছেন মোদি মমতা দুজনেই। কর্মসূচি নয়, উন্নয়ন নয়, ভোট টানতে মুখই তাহলে শেষ কথা। 78% মনে করছেন হ্যাঁ মুখই শেষ কথা, 20% মানতে চাননি, 2% বলতে চাননি। 4 তারিখের পর সব বুঝে নেব, হুঙ্কার দিচ্ছে সব পক্ষই। এসব হুমকি আর হুঁশিয়ারিতে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা কি ক্রমশ বাড়ছে? বাড়ছে মনে করছেন 91% মানুষ, বাড়ছে না মনে করছেন 8%, 1% মানুষ বলতে চাননি। এনআইএর কাছে মোথাবাড়ি কাণ্ডে ধৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজনৈতিক প্রশ্রয়ে ঘটনার রাতে পণবন্দী হন বিচারকরা। 81% মনে করছেন একেবারে রাজনৈতিক প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে। 18% সে কথা মানতে চাননি, 1% মুখ খুলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। বন্দনা সিংহ রায় তিনি লিখছেন, দুজনই যদি 294টা আসনে প্রার্থী হন তাহলে বুঝতে হবে নিজেদের প্রার্থীদের ওপর ভরসা নেই। তাপস কুণ্ডু লিখছেন, তৃণমূল বিজেপি সবই একে অন্যের কপি পেস্ট। সমর চক্রবর্তী লিখছেন, রাজনীতিও এখন ব্র্যান্ডিং নির্ভর, নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যই তার প্রমাণ। বিপুল বন্দ্যোপাধ্যায় লিখছেন, রাজ্য বিজেপির নেতাদের ওপর ভরসা নেই বলেই এ রাজ্যে নরেন্দ্র মোদীর মুখ তুলে ধরতে হচ্ছে। রাজ বসু লিখছেন, 15 বছর ক্ষমতায় থেকেও তৃণমূলে পোস্ট ল্যাম্পপোস্টের সমীকরণটা বদলালো না। ঠিক এইখান থেকে আমি কয়েকটা উদাহরণ আপনাদের রাখলাম, একেবারে স্পষ্ট উদাহরণ আমাদের রাজ্যে কীরকম ভোট হয়। আমাদের রাজ্যের সঙ্গে এই মামলার সম্পর্ক নেই, কিন্তু বায়োমেট্রিক ব্যবস্থার আবেদন জানিয়ে একেবারে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা আজকে প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল। দেখুন, 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো। 90% লোক ঠিক কর লিয়া, ইস বার কমল ছাপ। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় এলাকায়, যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো।
পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হল সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। ने सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে? আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ভবিষ্যতে ভোটে বায়োমেট্রিক ব্যবস্থা হলে কার কি মতামত? দ্রুত রাজনৈতিক দলের প্রতিনিধি এসআইআর করতে গিয়ে এরকম লেজে গোবরে অবস্থা, তো এই জায়গায় দাঁড়িয়ে বৈধ ভোটাররা যেখানে ভোট দেওয়ার জন্য ভোট থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে বায়োমেট্রিক কি এই কম টাইমের মধ্যে করা? আগে এনশিওর করা হোক যে যারা এলিজিবল বোনাফাইড ভোটার্স তাদেরকে ভোট দেওয়াটা এনশিওর করা হোক। দেখুন, বায়োমেট্রিক ব্যবস্থা যদি করেন ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের জন্যই এত কিছু চিন্তা করতে হচ্ছে। অন্য রাজ্যে তো এরকম তৃণমূল দল নেই, ফলে এ ধরনের রিগিং বা এ ধরনের ফলস ভোটিং বা এ ধরনের জোর করে বুথ দখল এ ধরনের কোনো ব্যবস্থা সেখানে নেই। যে কোনো সংস্কার সবসময় শুধু শুধু ত্রিপুরায় তৃণমূল সেরকম নেগলিজেবল ফোর্স, সেখানে এখন কোনো রিগিং হয় না। দেখুন, একটা বৈধ লিস্ট তৈরি করতে এবং ভোট ব্যবস্থাকে মানে সুচারুরূপে চালানোর জন্য যে কোনো সংস্কার মানুষের জন্য সঠিকভাবে করা প্রয়োজন আছে। আমি যেটা বলবো যে এই যে ভুয়ো ভোটার, এরা কিন্তু ম্যানুয়ালি যথেষ্টভাবে ধরা পড়ে, কিন্তু ধরা পড়লেও তাদেরকে ধরতে পারে না, তার কারণ ভয়। সমস্ত এজেন্টদের বাইরে রাখা হোক এবং তার সঙ্গে সঙ্গে ভোটাররা এখানে বিএলও থাকবেন, সমস্ত কিছু করে ঠিক করে ভিতরে চলে যাক। শুনুন, আমি সবসময় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পক্ষে, কিন্তু এট দি সেম টাইম মানে যখন মানে আপনার মনে থাকতে পারে যে ভোটার আই কার্ড ব্যবহার, তখন কিন্তু বামেরা বিরোধিতা করেছিল। জ্যোতিবাবু সেই টিএন সেশনকে সম্পর্কে কি মনে করে আমরা জানি, কিন্তু আমি আপনাকে এট দি সেম টাইম বলছি যে ডেমোক্রেসিতে একটা মিনিমাম মূল্যবোধ ইম্পর্টেন্ট। মানে একটা মিনিমাম সেইটা না থাকলে প্রযুক্তি দিয়ে এর সমাধান হবে না। দেখুন, আজকের এই প্রযুক্তির যুগে যেটা বলা হয়েছে সেটা খুবই জরুরি, এবং এটা করলে কারোর কোনো পলিটিক্যাল পার্টির আপত্তি হওয়া উচিত বলে আমার মনে হয় না, কারণ যারা জেনুইন ভোটার তারা সেই ভোট দিতে পারবে। তো সংস্কার আস্তে আস্তে হয়ে এসছে। ল্যাবরেটরি দ্বারের বাইরে দিনরাত পাহারা চলছে, ভেতরে ভাঙা কাজ পড়ে আছে, কারুর দেখা নেই। ল্যাবরেটরি গল্পে রবীন্দ্রনাথ লিখছেন,
তবে ভোটের গবেষণাগারে বুঝলেন জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। বিকারের মধ্যে 20 ফোঁটা উন্নয়নের প্রতিশ্রুতি, তার সঙ্গে 17 ফোঁটা ভাতার আশ্বাস মিলিয়ে দিয়ে রামধনু রঙের প্রচার কৌশল তৈরি করে টেস্ট টিউবে ভরে একেবারে পরীক্ষা নিরীক্ষা চলছে। বুনসেন বার্নারে গরম গরম হুঙ্কারের সলিউশন তো চাপানো আছেই, কিন্তু এত এক্সপেরিমেন্টের ফল কে কতটা পেল সেটা জানা যাবে 4 তারিখ। আর তার আগে একটু রসিকতা করলাম বলে আবার গবেষণা না করেই কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।